তিথি দরজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বাদল দরজা খুললো, আর ঠিক সঙ্গে সঙ্গে ওই কাস্তিটা ওর গলায় কুপিয়ে ওর মাথাটা আলাদা করে দিল তিথি। না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত। আমি অত্রিজা। আজকে আপনারা শুনবেন উমা কর্মকারের লেখা হানাবাড়ি। আমরা এই গল্পটি সংগ্রহ করেছি প্রতিলিপি অ্যাপ থেকে। তাহলে দেরি না করে চলুন শোনা যাক। ভূতের গল্প পড়া আর হানাবাড়িতে ঘোরা দুটোর মধ্যে যেমন আকাশ পাতালের পার্থক্য, ঠিক তেমনই আমার আর আমার বন্ধুদের মধ্যেও আকাশ পাতালের পার্থক্য। আমি তিথি। আমার স্বপ্ন আমি একদিন বড় লেখিকা হব। কিন্তু হব বললেই তো আর হওয়া যায় না। বড় লেখিকা হতে গেলে বড় বড় গল্প উপন্যাস লিখতে লাগে, যেগুলোর একটাও তুই লিখতে পারিস না, আবার বলিস লেখিকা হবে। বিনয় তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল, হ্যাঁ, তুই শুধু ভূতের বই পড়ে যা, মন দিয়ে পড়, যাতে ভবিষ্যতে বড় ভূত হতে পারিস। বিনয়ের শেষ করার প্রায় সঙ্গে সঙ্গে বাদল এই কথাটি বলে অট্ট হাসিতে ফেটে পড়ল, আর তার সঙ্গে যোগ দিল সুমনা। একমাত্র রিয়াই বলল, তুই এগুলো বাদ দে তো, কিচ্ছু মনে করিস না, তুই তোর মন মতো কাজ করে যা। আমার সব বন্ধুদের মধ্যে এই রিয়াটাই যে আমাকে একটু বোঝে, বাকিরা সব আমাকে বিরক্ত করতে পারলেই মজা পায়। তিথি, রিয়া, সুমনা, বিনয় আর বাদল, আমরা হলাম একটা গ্যাং। আমাদেরকে সবাই পঞ্চপাণ্ডব বলে। আর বিনয় বাদল হলো মাস্তুতো ভাই। আমরা এই 5 জন সেই প্রথম শ্রেণী থেকে একসাথে পড়ছি। একই হাই স্কুল, একই কোচিং, একই গানের স্কুল, একই ড্রয়িং স্কুল, আর শেষমেশ একই কলেজ। আমাদের কেউ কখনো আলাদা করতে পারে না। সবসময় চুম্বকের মতো কি দিয়ে যেন আমাদের বন্ধুত্বটা আটকানো। আমাদের বাড়িতেও আমরা এক। তোর বাড়ি আমার বাড়ি বলে কিচ্ছু নেই, যা আছে সবই আমাদের। আমাদের এই গত মাসেই কলেজের ফাইনাল ইয়ার শেষ হয়ে গেল। এখন আর আমাদের হাতে কোনো কাজ নেই, তাই আমরা এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল থেকে রাত। খুব মজা করছি। যদিও আমার ভূতের বই পড়া হচ্ছে না অনেক দিন। কি করে পড়বো? এত রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। ওই রাত্রে আর আমার বই নিয়ে বসতে মন চায় না, তাও আবার ভূতের বই। আমার খুব ভয় লাগে, তাও পড়ি ইন্সপিরেশন পাওয়ার জন্য। যাই হোক, আমরা লম্বা 7 দিনের একটা লিস্ট নিয়ে বেরিয়েছি ঘুরতে যাব বলে। আমরা এই 7 দিনে বিশেষ কোনো জায়গায় যাব না, জাস্ট আশেপাশের যে টুরিস্ট স্পটগুলো আছে সেখানেই যাব ঠিক করেছি। আমাদের বাড়ি হাসনাবাদ, তো আমরা ফার্স্ট টাকি দিয়ে ঘোরা শুরু করলাম। আমি আমার এই ট্যুরের প্রত্যেকটা ঘটনা বা অভিজ্ঞতা ডায়েরিতে লিখে রাখবো বলে ঠিক করেছি, আর আমি লেখাও শুরু করে দিয়েছি। এই যে, তো আমাদের ট্যুরের প্রথম দিন আমরা ঠিক করলাম যে সেদিনটা আমরা টাকি গেস্ট হাউসেই কাটাবো, আর পরের দিন সকালবেলা ট্রেন ধরে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে, আর রাত কাটাবো আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে। তারপর পরের দিন অর্থাৎ 3 দিনের দিন আমরা রওনা দেব পুরুলিয়ার উদ্দেশ্যে। যদিও পুরুলিয়া যাওয়াটা আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু বিনয় নাকি ওর কোন মামাতো ভাইয়ের কাছে শুনেছে যে পুরুলিয়াতে নাকি একটা নামকরা জমিদার বাড়ি আছে, যেটা এখন হানাবাড়ি বলে বেশ দুর্নাম কামিয়েছে। তাই বিনয়ের বক্তব্য আমরা ওখানেই যাব ঘুরতে। দেখলাম সবাই ওর কথাতে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তবুও আমি একটু আপত্তি করলাম, কারণ আগেই বলেছি যে আমি একটু ভীতু প্রকৃতির, আর তাছাড়া ভূতের বই পড়া আর হানাবাড়িতে রাত কাটানো সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু বিনয় আমার লেখিকা হওয়ার স্বপ্নের সুযোগটা নিয়ে বলে উঠল, দেখ একবার চিন্তা করে, গল্প লেখার এর থেকে ভালো সুযোগ কিন্তু আর পাবি না। একেবারে চাক্ষুষ অভিজ্ঞতা। ব্যাস, এই লোভনীয় সুযোগটা আমার আর ছাড়তে ইচ্ছে হলো না, আর আমিও রাজি হয়ে গেলাম ওদের সাথে যাওয়ার জন্য। আমরা আমাদের পরিকল্পনা মতো টাকি গেস্ট হাউসে রাত্রি নিবাসের পরের দিন সকালবেলা ট্রেন ধরে কলকাতার পথে যাত্রা শুরু করি। সেই দিন আমরা সারাদিন কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শন করে রাত্রে সুমনার এক দিদির বাড়িতে আশ্রয় নিই। কালকে সকালবেলা আমরা এখান থেকেই ট্রেন ধরে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সুতরাং এখন আমাদের সবার রাতে বিশ্রাম নেওয়ার সময়। রাতে খাওয়াটা খুব ভালোই হয়েছে। সুমনার দিদি মাংসটা খুব ভালো রান্না করে।
আমরা সবাই পেট পুড়ে খেয়েও আবার কালকের জন্য রেখে দেওয়ার আবদার করেছি ট্রেনে উঠে খাবো বলে। যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে সবাই এখন খুব ক্লান্ত। আমরা 5 জনের মধ্যে আমি, সুমনা আর রিয়া এক ঘরে শুয়েছি, দিদিরা এক ঘরে, আর বিনয় বাদলের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। আমি দেখলাম সবাই ক্লান্তিতে বিছানায় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করে দিয়েছে। তবে আমার কিন্তু ঘুম আসছে না, কি জানি কেন। তার জন্য তো ডায়েরিটা নিয়ে বসলাম, যদি লিখতে লিখতে ঘুম চলে আসে। আজকে সারাদিনে একটু লেখার সুযোগ পাইনি, পাবো কি করে? সারাদিন তো রাস্তাতেই কেটে গেল। কিছুক্ষণ লেখার পর আমি বুঝতে পারলাম যে আমার ঘুম এভাবে আসার না, কারণ আমার কিসের জন্য জানি না খুব অস্বস্তি হচ্ছে। তাই ভাবলাম একটু বই পড়ি। আমি মনে করে আমার 100 ভূতের কারবার বইটা সঙ্গে করে নিয়ে এসেছি। ভাগ্যিস নিয়ে এসেছিলাম, নাহলে এখন খুব বিপদে পড়তে হতো। আমাদের যে ঘরটাতে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের একপাশে একটা ছোট পড়ার টেবিল আছে, আর তার ওপর একটা টেবিল ল্যাম্প। আমি ওটা জ্বালিয়ে ওখানে বসে বই পড়তে শুরু করলাম। এরকম ভাবে কিছুক্ষণ পড়ার পর যখন আমার গল্পের বইতে ভূতের আবির্ভাব হয়েছে আর আবহাওয়াটাও যখন একটু ভৌতিক রূপ নিয়েছে, ঠিক সেই সময় আমার পায়ের কাছে কিছু ভেজা ভেজা অনুভব করলাম। নিচের দিকে তাকিয়ে ঘরের আলো আঁধারের জন্যে ঠিক মতো কিছু দেখতেও পারলাম না। তবে এটা বুঝতে পারলাম আমার ঘরে কোথা থেকে হঠাৎ করে যেন জল ঢুকছে, আর সেই জল এখন আমার কোমর পর্যন্ত উঠে এসেছে। আমার ভীষণ ভয় করতে শুরু করলো। আমার পাটা যেন কেউ জোর করে মাটির সাথে চেপে ধরে রেখেছে। আমি কোনোভাবেই নড়তে পারছি না। এখন সেই জল বেড়ে আমার গলা পর্যন্ত ঠেকলো। আমি চিৎকারও করতে পারছি না। বিছানার দিকে তাকিয়ে দেখলাম ওদিকটা কেমন যেন একটা আবছা অন্ধকারে ঢেকে আছে। ওদের কাউকেই দেখতে পাচ্ছি না আমি। আমার ভয় চোখ থেকে জল গড়াতে লাগলো। ইতিমধ্যে জল আমার মাথার উপরে উঠে গেছে। আমি সাঁতার জানি না, কোনো খাচ্ছি। এমন সময় আমি দেখলাম জলের মধ্যে থেকে কেমন যেন একটা আবছা নারী মূর্তি সাঁতার কেটে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দেখতে পারলাম না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, শরীর নিথর হয়ে যাচ্ছে। এমন সময় আমি ধড়পড়িয়ে উঠে বসলাম। আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি। তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, এত জীবন্ত? কিন্তু এ কি? আমি তো টেবিলে বসে বই পড়ছিলাম, বিছানায় কখন আসলাম? টেবিলের দিকে তাকিয়ে দেখলাম বইটা খোলাই রয়েছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। স্বপ্নটা এতটা জীবন্ত ছিল যে এখনো আমার শ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে। যেন সত্যি অনেকক্ষণ আমি জলের নিচে ছিলাম। আমি আর বেশি কিছু ভাবতে পারলাম না। টেবিলের উপর থেকে জলের বোতলটা নিয়ে এক ঢোক জল খেয়ে আমি শুয়ে পড়লাম। সকালবেলা আমার ঘুম ভাঙলো রিয়াদের ডাকে। ওরা সবাই রেডি হচ্ছে। এই এক রাতেই আমার চেহারায় কিছু পরিবর্তন দেখা দিয়েছে। চোখের তলায় কালি পড়েছে আর মুখটাও শুকনো লাগছে। এটা দেখেই সুমনা জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? রাতে ঠিকমতো ঘুম হয়নি? আমি কিছু বলতে যাব, তখন বাদল আমার হয়ে উত্তর দিল, আরে ও কিছু না, নতুন জায়গা তো, তাই হয়তো ঘুম হয়নি ঠিক মতো। আর তার মধ্যে কালকে এত ঘুরতে হয়েছে, সব মিলিয়ে রেস্ট হয়নি বলে হয়তো এরকম লাগছে। আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম। ওদেরকে আর আমি কাল রাতের স্বপ্নটার কথা জানালাম না, কিন্তু আমার মন থেকে আমি ওটাকে কোনোভাবেই সরাতে পারলাম না। আমার বারবার মনে হতে লাগলো যে ওটা কোনো স্বপ্ন ছিল না,
ওটা কোনো আসন্ন বিপদের সংকেত। কিন্তু কিসের বিপদ? কিছুক্ষণ পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সকাল 10টার ট্রেনটা ধরতে হবে। 5-6 ঘন্টা লাগবে পুরুলিয়া পৌঁছতে। বিকালের মধ্যে আমরা পৌঁছে যাব। সেখানে আমাদের একটা হোটেল বুক করা আছে, আমার বাবা করে দিয়েছেন। উনি ব্যবসার কাজে অনেকবার পুরুলিয়া এসেছেন, তাই উনি আমাদের সেখানে যাওয়ার আর থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিয়েছেন। আমাদের বাড়ি থেকে কিন্তু কেউ জানে না যে আমরা এখানে কেন এসেছি। জানলে হয়তো আর আসতেই দিত না। অনেক কষ্টে ডায়েরিটা পর্যন্ত পৌঁছাতে পেরেছি। জানি না কখনো কেউ এই ডায়েরিটা পর্যন্ত পৌঁছতে পারবে কিনা। তাও আমি এই 5 দিনের গল্পটা লিখে রেখে যেতে চাই। আমি কিন্তু তিথি নই, আমি সুমনা। এই গল্পের প্রথম পর্বটি আমরা শেষ করলাম। পরবর্তী পর্বটি শুনতে হলে না বলা গল্পের সন্ধানের সঙ্গে থাকুন।